তাহলে লিখে নাও আমাদের আজকের টপিকস এলসিএম। এলসিএম মানে আমি কি বলেছি, পরীক্ষাতে এলসিএম আসলে আমাদের কি লিখতে হবে, গসাগু না লসাগু? লসাগু। লসাগু মনে রাখবা, এল দিয়ে ল মনে রাখবা আর জি দিয়ে গ মনে রাখবা, তাহলে আর ভুল হবে না। দুটো সংখ্যার এটা হচ্ছে লসাগু নির্ণয়। লসাগু, লসাগু এর সম্পূর্ণ নাম কি বলেছি, লঘিষ্ঠ। আচ্ছা প্রথমে আগে এলসিএম বলি। এলসিএম মানে হচ্ছে লোয়েস্ট কমন কি হবে, মাল্টিপল। আর এটাকে আমরা বলি লঘিষ্ঠ সাধারণ গুণিতক। আচ্ছা এখন আমরা লসাগু কিভাবে নির্ণয় করি। আমরা তখন তোমাদের জিসিডি নির্ণয় করেছিলাম, তখন কিন্তু খুব সহজেই তোমরা জিসিডি এর ক্ষেত্রে সহজেই আমি তোমাদের ইউক্লিড মেথডে একটা মেথড অ্যাপ্লাই করে শেখাইছিলাম। তো ইউক্লিড মেথডের বাইরেও আরো অনেকগুলো মেথড আছে, সেগুলো আমরা ধীরে ধীরে শিখব। তো আমরা আজকে দেখবো যে গসাগু থেকে কিভাবে লসাগুটা নির্ণয় করতে হয়, ঠিক না? গসাগু থেকে কিভাবে আমরা লসাগুটা নির্ণয় করতে পারি। প্রথমেই তোমরা আমাকে বলো যে যদি আমি বলি যে মনে করো 9 আর 18, এটার গসাগু কত? 9 এবং 18 এর গসাগু কত আর লসাগু কত? লসাগু 18। লসাগু 18। 18 আর গসাগু? আচ্ছা দেখো, গসাগু সমান 9 সমান আমরা লিখতে পারি 1 ইন্টু 3 ইন্টু 3 লেখা যাবে। 18 সমান আমরা লিখতে পারি 1 ইন্টু 3 ইন্টু 3 ইন্টু 2 লেখা যাবে। একটু রেসপন্স করো, লেখা যাবে কিনা। আচ্ছা এখন দেখো কমন কোনটা আছে, তাহলে কমন আছে হলো 1 আর 3, মানে এখানে দেখতে হবে কমন উপরে এবং নিচে উভয় ক্ষেত্রে কমন কোনটা আছে। তাহলে এখানে 1 কমন আছে, 3 কমন আছে, আবার 3 কমন আছে। তাহলে আমরা প্রত্যেকটা পেয়ার থেকে একটা করে নেব। এখান থেকে 1 নিব, এখান থেকে 3 নিব, এখান থেকে 3 নিব, টোটাল হচ্ছে 9। তাহলে এই 9টা হচ্ছে আমাদের জিসিডি। এটা আমরা ক্লাস 4-এ পড়ে আসছি, ঠিক এই নিয়মটা। আর ইউক্লিড মেথড অনুযায়ী আমরা 18কে যখন 9 দিয়ে ভাগ করেছিলাম, তখন 9 × 2 = 18, ভাগ শেষ হলো 0, মানে রিমাইন্ডার 0। যদি রিমাইন্ডার 0 হয় তাহলে গসাগু হবে আমাদের এই যেটা আছে ভাজক, এই ভাজকটা হবে গসাগু। তাহলে ভাজক, দেন ভাজ্য, দেন ভাগশেষ, এটা ভাগফল এবং লাস্ট হলো ভাগশেষ। তাহলে ভাগশেষ যখন 0, এই সময় ভাজকটা কি হবে, এই সময় ভাজকটা হবে আমাদের গসাগু না। তাহলে গসাগু কত পাইলাম, গসাগু 9। এখন সংখ্যাটা একটা ধরেছিলাম এল আর একটা ধরেছিলাম এস, তাহলে এটা ছিল এল, এটা ছিল এস। তাহলে আমি যদি বলি যে এল ইন্টু এস সমান গসাগু ইন্টু লসাগু লেখা যাবে। গসাগু ইন্টু লেখা যাবে লসাগু। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে আমি তো গসাগু নির্ণয় করেছিলাম, তাহলে আমি যদি বলি লসাগু সমান কত হবে, লসাগু সমান হবে এল ইন্টু এস ডিভাইডেড বাই কত হবে, এস। গসাগু।
আমরা বের করবো লসাগু, তাই না? তাহলে এল ইন্টু এস ডিভাইডেড বাই গসাগু। তোমরা একটা বিষয় মনে রাখবা, শর্টকাট টেকনিক, যে সংখ্যা দুইটির গুণফল সমান লসাগু ইন্টু গসাগু। লসাগু এবং গসাগুকে গুণ করলে যে দুইটা সংখ্যা দেওয়া হবে তার গুণফল পাওয়া যায়। যেমন এখানে তো অবশ্যই খুব সহজে ইউক্লিডে মিলে গেছে, কিন্তু যদি নাও মিলতো তারপরে দেখবা এই সেম নিয়মটাই আমরা অ্যাপ্লাই করতাম। কিভাবে দেখো, মনে করো তুমি একটা সংখ্যা কল্পনা করলা 5, আর একটা সংখ্যা মনে করো কল্পনা করলা হচ্ছে 5 এবং 7। এখন বলো তো 5 আর 7-এর জিসিডি কত হবে? জিসিডি 1 1। 5 আর 7-এর এলসিএম কত হবে? 35 বলো। 35 35। তাহলে আমি একটা সংখ্যা ধরলাম এ, একটা সংখ্যা ধরলাম বি। তাহলে আমি কি বলতে পারি এ ইন্টু বি সমান জিসিডি ইন্টু এলসিএম? এটা কি বলা যাবে? জি স্যার। কারণ এর মান 5, বি এর মান 7 সমান জিসিডি হলো 1 ইন্টু এলসিএমটা হলো 35। দেখো মিলে গেছে। তার মানে 35 ইজ ইকুয়ালস টু 35। অর্থাৎ আমি যদি বলি যে গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল, এটা একটা কমন ফর্মুলা পাটিগণিতে। তোমরা যখন কোনো চাকরির পরীক্ষা দিতে যাবা তখন দেখবা শর্টকাটে এইরকম টেকনিক অনেকবার শিখতে পারবা। সংখ্যা দুটির গুণফল, গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যা দুটির গুণফল বা সংখ্যা দ্বয়ের গুণফল। এটা হলো শর্টকাটে মনে রাখবা। এখন আমি যেহেতু তোমাদের গসাগুটা নির্ণয় করা শেখাই দিয়েছিলাম অ্যাকর্ডিং টু ইউক্লিড মেথড, আমরা এই মেথডটা প্রয়োগ করে প্রথমে জিসিডি বের করব। বের করে আমাদের আজকের উদ্দেশ্য হলো এলসিএম বের করা। আমরা লাস্টে একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, এলসিএম ইজ ইকুয়ালস টু এল ইন্টু এস ডিভাইডেড বাই জিসিডি। এটা আমরা জাস্ট প্রয়োগ করব। এটা হচ্ছে আমাদের লাস্ট ফর্মুলা। যদি তুমি এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারো সেক্ষেত্রে তোমার গসাগু নির্ণয় করতে কোনো অসুবিধা আর হবে না। যে ফর্মুলাটা কি? LCM is equals to L into S divided by GCD। তাহলে আমরা এখন নির্ণয় করে ফেলি। দুটি সংখ্যার গসাগু নির্ণয় করার জন্য ফ্লো চার্ট অঙ্কন করো এবং অ্যালগরিদম লিখো। আমাদের আজকের প্রবলেমটা আমরা লিখে নিব। আজকের সমস্যাটা লিখে নাও। দুটি সংখ্যার গসাগু নির্ণয় করার জন্য দুটি সংখ্যার লসাগু, সরি গসাগু না, লসাগু, আজকে আমরা শিখবো লসাগু। দুটি সংখ্যার লসাগু নির্ণয় করার জন্য ফ্লো চার্ট অঙ্কন করো। ফ্লো চার্ট অঙ্কন করো এবং অ্যালগরিদম লিখো। আমরা করছি অধ্যায় নাম্বার 5 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা। আমরা অধ্যায় নাম্বার 5 থেকে প্রথম থেকে প্রোগ্রামিং ভাষা কি, প্রোগ্রামিং ভাষার প্রজন্মগুলো পড়েছি। আমরা পড়েছি প্রোগ্রাম উন্নয়নের ধাপ সমূহ, সেখানে 7টা ধাপ ছিল। তারপরে আমি জাস্ট একটু রিমাইন্ড করার চেষ্টা করছি তোমাদের। তারপরে প্রোগ্রাম উন্নয়নের ধাপের ভিতরে আমরা একটা অংশ পড়েছিলাম প্রোগ্রাম ডেভেলপমেন্ট, প্রোগ্রাম উন্নয়ন। সেই প্রোগ্রাম উন্নয়নের ধাপে মূলত আমরা অ্যালগরিদম ফ্লোচার্টগুলো লিখে থাকি। তো আমরা এখন প্রোগ্রাম উন্নয়নের ধাপে আছি। আমরা প্রোগ্রাম হচ্ছে আমরা যখন কোডিং লিখব, আমরা বলেছিলাম যে প্রথম ধাপ ছিল হচ্ছে সমস্যা বিশ্লেষণ, সমস্যা নির্দিষ্টকরণ বা প্রবলেম স্পেসিফিকেশন। তারপরে ছিল সমস্যা বিশ্লেষণ, প্রবলেম অ্যানালাইসিস। তারপরে ছিল হচ্ছে প্রোগ্রাম ডিজাইন। তারপরে কি ছিল? প্রোগ্রাম ডিজাইন।
তো আসলে আমরা প্রোগ্রাম ডিজাইন এবং প্রোগ্রাম ডেভেলপমেন্ট, আমরা ডেভেলপমেন্টের ধাপে বলেছিলাম প্রোগ্রামের কোড লিখতে হবে। তো আমরা আসলে এখন কোড লিখছি না, আমরা প্রোগ্রাম ডেভেলপমেন্টের ঠিক পূর্বের ধাপে আছি, অর্থাৎ প্রোগ্রাম ডিজাইন। আমরা প্রোগ্রাম ডিজাইনের ধাপে যে কাজগুলো করে থাকি সেখানে অ্যালগোরিদম ডিজাইন মানে অ্যালগোরিদমের ধাপগুলো লেখা এবং ফ্লোচার্ট ডিজাইন এবং একই সাথে আমরা হচ্ছে সুডো কোড যেটা আছে সুডো কোডটা আমরা পরে শিখবো। আমরা অ্যালগোরিদম ফ্লোচার্টটা আজকে শেষ করবো ইনশাআল্লাহ। অ্যালগোরিদম ফ্লোচার্টের ভিতরে আমরা এখন দেখছি লসগু নির্ণয় বা কন্ডিশনাল স্টেটমেন্টের সাহায্যে লসগু নির্ণয়। হ্যাঁ ফরাদ, আমি ফ্রি হয়ে তোমাকে কল দেবো, আমি ফ্রি হয়ে কল দেবো, পড়াচ্ছি অনলাইন। হ্যাঁ ওকে, তাহলে আমরা যেটা দেখলাম যে দুটি সংখ্যার লসাগু নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল ডিভাইডেড বাই গসাগু। ওকে, তাহলে সমস্যাটা লিখে নিয়েছো? সমস্যা বলতে আমাদের আজকের যে প্রবলেমটা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, প্রবলেমটা হচ্ছে দুটো সংখ্যার লসাগু নির্ণয়। এইটা নির্ণয় করার জন্য তোমাদের বইয়ে দুইটা মেথড অ্যাপ্লাই করা আছে। তো সব থেকে সহজ যে মেথডটি সেটা হলো ইউক্লিড মেথডের মাধ্যমে প্রথমে আগে গসাগু নির্ণয় করা, এরপরে গসাগু থেকে তোমার লসাগু বের করা, এটা একটা মেথড। আরেকটা মেথড হচ্ছে যে কোনটা বড় সেটা তো আমি সহজেই আইডেন্টিফাই করতে পারি না, তো এটার জন্য আমার ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে সেক্ষেত্রে লসাগু নির্ণয় করার যে কৌশল সেটা আমি ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ শেখাবো। তাহলে আজকে শুধুমাত্র দেখে নাও যে আমরা লসাগুর ক্ষেত্রে ফ্লোচার্ট কিভাবে অঙ্কন করি এবং অ্যালগোরিদম লিখি। ওকে, প্রথমে লিখো ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র। আমরা মূলত ফ্লোচার্ট তৈরি করছি কার? এলসিএম। এলসিএম এর পূর্ণরূপ কি বলেছি, কে বলতে পারবে? লোয়েস্ট কমন মাল্টিপল। লোয়েস্ট কমন মাল্টিপল। ওকে, এখন দেখো যে আমরা এলসিএম লোয়েস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটা আসলে কি বুঝি? আমরা এগুলো পড়ে আসছি, বাট লোয়েস্ট কমন মাল্টিপল বলতে কি বোঝায় সেটা একটু তোমাদের আমি ব্যাখ্যা করে আসি। ধরে নাও আমি সংখ্যা একটা ধরে নিলাম 18, আর একটা হচ্ছে ধরে নাও আমি ধরে নিলাম 3। এখন মাল্টিপল শব্দের অর্থটা কি? মাল্টিপল শব্দের অর্থ হচ্ছে গুণিতক। তার মানে 3 এবং 18 এর গুণিতক এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে সর্বনিম্ন পর্যায়ের যে সংখ্যাটি আছে এবং সেটা কমন, উভয় দিয়ে গুণ করা যায়, উভয় সংখ্যা দিয়ে যে সংখ্যাটি তোমার গুণ করা যায় সেটা হলো লোয়েস্ট যে সংখ্যাটা আছে সেটাই হচ্ছে কি, সেটা হলো তোমার লোয়েস্ট কমন মাল্টিপল। যেমন এখানে 3 আর 18, এই 3 আর 18 এর ভিতরে লোয়েস্ট কমন মাল্টিপল হবে 18। আর কত হবে? 18 হতে পারে, তারপরে 36 হতে পারে, তারপরে হতে পারে 72 হতে পারে, তারপরে হতে পারে 144 হতে পারে। এরকম অসংখ্য নাম্বার হতে পারে, যে অসংখ্য নাম্বারগুলা 3 এবং 18 দিয়ে সহজেই ভাগ করা যায়। তার মানে এইগুলা হচ্ছে গুণিতক। কার গুণিতক? 3 এর গুণিতক, 18 এর গুণিতক, অর্থাৎ 3 এবং 18 উভয়েরই গুণিতক। তাহলে 3 এবং 18 এর গুণিতক সংখ্যাগুলা কি কি? আমি পাইলাম সর্বনিম্ন সংখ্যা হলো 18, তারপরে সব থেকে বড় সংখ্যা এখানে বলা সম্ভব না, কারণ এরকম অসংখ্য সংখ্যা হতে পারে যে সংখ্যাগুলা 3 এবং 18 এর গুণিতক। তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সর্বনিম্ন সংখ্যা কোনটা? সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 18। এই 18কে বলা হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। আমার কথা মনে হয় তোমরা ক্লিয়ার বুঝতে পারছো। যেমন যদি আমি আরেকটা এক্সাম্পল দিই, ধরে নাও 2, তারপরে 4, আর ধরে নাও হচ্ছে 7। 2, 4 আর 7 এই তিনটা সংখ্যার লসাগু কত হবে বলো তো? 28। আচ্ছা বলো তো 2, 4 আর 7 এই তিনটা সংখ্যা দিয়ে আমি কি 56 কে ভাগ করতে পারি না?
জি স্যার। এই 2, 4 আর 7 এই তিনটা সংখ্যা দিয়ে আমি কি 74 কে ভাগ করতে পারি না? 324 4 হাতে 2 3 2 8 84 কে, যেমন 2 আর হচ্ছে 84 কে 2 দিয়ে ভাগ করলে হবে কত? 42। 84 কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? 4 21 84 21। 84 কে 7 দিয়ে ভাগ করলে 7 12 84। তাহলে 28 অবশ্যই গুণিতক, 56 গুণিতক, 84 গুণিতক। এরকম অসংখ্য গুণিতক পাওয়া যাবে। এই অসংখ্য গুণিতকের ভিতরে লোয়েস্ট গুণিতক কোনটা? লোয়েস্ট গুণিতকটা হচ্ছে 28। এই জন্য এই 28 কে বলা হচ্ছে এলসিএম বা লোয়েস্ট কমন মাল্টিপল। তোমাদের জাস্ট কনফিউশন দূর করার জন্য এই এতগুলা ব্যাখ্যা করলাম। তোমরা এগুলো অলরেডি পড়ে আসছো, কিন্তু অনেক সময় দেখা যায় যে খুবই বেসিক বিষয়গুলো ভাইবা বোর্ডে প্রশ্ন করে বসে যে আপনারা তো পড়ে আসছেন যে এলসিএম বা জিসিডি পড়ে আসছেন, লসাগু বা গসাগু পড়ে আসছেন, তো আমাদের একটু ব্যাখ্যা করে বুঝান যে আসলে লসাগুটা কি বা গসাগুটা কি। তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও তোমরা ঠিক সেম ভাবে ব্যাখ্যা করবা। সেটা হচ্ছে যে সংখ্যার লসাগু নির্ণয় করতে বলবে ওই সংখ্যাগুলোকে আমাদের লসাগু নির্ণয় করার সময় দেখতে হবে যে কোন সর্বনিম্ন সংখ্যাটি উক্ত সংখ্যা দ্বারা সহজেই ডিভাইসেবল বা ভাগ করা যায়। তাহলে 28 সংখ্যাটি 2 দিয়েও ভাগ করা যাচ্ছে, 4 দিয়েও ভাগ করা যাচ্ছে, 7 দিয়েও ভাগ করা যাচ্ছে। আবার 56 সংখ্যাটি 2 4 7 দিয়ে ভাগ করা যাচ্ছে। কিন্তু এরকম অসংখ্য নাম্বারের ভিতরে সর্বনিম্ন যে সংখ্যাটি আছে এই সংখ্যাটাই মূলত গুণিতক হিসেবে কাজ করবে। কার গুণিতক? 2 4 এবং 7 এই তিনটে সংখ্যারই গুণিতক। এই জন্য এটাকে বলা হয় লোয়েস্ট কমন মাল্টিপল। এখন আশা করি বুঝতে পারছো। আমরা এখন সরাসরি ফ্লোচার্ট ডিজাইনের দিকে একটু মনোযোগ দিই। তোমাদের লসাগুর বিষয়ে কারো কোনো কনফিউশন কি আছে? তোমরা এটা অলরেডি পড়ে আসছো, জাস্ট তোমাদের একটু স্মরণ করিয়ে দিলাম। এটা অনেকেই জানো বা অনেকে এটা পারো। এখন আমরা যেটা করব, আমরা এলসিএম এবং জিসিডির বিষয়টা হচ্ছে সংখ্যা দুটিকে মাল্টিপ্লাই করব, মাল্টিপ্লাই করে আমরা জিসিডি বা গসাগু দিয়ে ভাগ করব, ভাগ করে আমরা মূলত এলসিএমটা আজকে নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা ফ্লোচার্টের জন্য ওভাল শেপ ডিজাইন করি। এটা হচ্ছে আমাদের স্টার্ট করতে হবে। এর ভিতরে এখানে লিখব স্টার্ট, অর্থাৎ ফ্লোচার্টের শুরু এবং শেষ বোঝানোর জন্য আমরা যে সিম্বল বা প্রতীক ব্যবহার করি এই সিম্বল বা প্রতীকের নাম হচ্ছে ওভাল শেপ। তো এটা একটু বড় করে ডিজাইন করে নিতে হবে, অসুবিধা নাই, এটা আমি স্টেপ বাই স্টেপ দেখা দিচ্ছি। তারপরে আমাদের যে শেপটা প্রয়োজন হবে এই শেপটার নাম হচ্ছে সামান্তরিক আকার বা প্যারালালোগ্রাম। এটা হচ্ছে আমাদের সামান্তরিক আকার বা প্যারালালোগ্রাম। এখানে লিখো ইনপুট নিতে হবে এনি নাম্বার, এনি 2 নাম্বারস। আমরা লিখবো ইনপুট এ কমা বি। তাহলে আমরা এ এবং বিটাকে ইনপুট নিয়ে নিলাম। ইনপুট নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইউক্লিড মেথডটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি এখানে এ কমা বি এর বদলে এল কমা এস লিখলাম, যেখানে এল এর মানটা এস থেকে বড়। অবশ্যই কন্ডিশনটা ভিতরে দিয়ে দিবা, যেখানে এল গ্রেটার দেন এস এটা লিখে দিবা। এল গ্রেটার দেন এস মানে বুঝিয়েছি যেখানে তোমার এল মানে লার্জেস্ট নাম্বার আর এস মানে স্মলেস্ট নাম্বার বুঝিয়েছি, অর্থাৎ এল এর মানটা অবশ্যই এস থেকে বড় হবে। এরপরে আমরা একটা কানেক্টর দিব, কারণটা হচ্ছে আমরা কানেক্টরের মাধ্যমে এখানে আমাদের প্রবাহ রেখাগুলা সংযোগ করে দিব। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের ভাগশেষ নির্ণয় করতে হবে। ভাগশেষ আর সমান এল পার্সেন্টেজ সাইন এস। তোমাদের যখন আমি গসাগু পড়াইছিলাম তখন আমি এটা বলেছিলাম যে আমাদের ভাগশেষ আর এর মানটা নির্ণয় করতে হবে। আর ইজ ইকুয়ালস টু এল পার্সেন্টেজ এস। এর অর্থ হচ্ছে এল কে এস দিয়ে ভাগ করে ভাগশেষ আর নির্ণয় করো। তাহলে আমরা ভাগশেষ আর নির্ণয় করব অ্যাকর্ডিং টু ইউক্লিড মেথড। এরপরে আমরা যেটা করব, আমরা একটা শর্ত প্রয়োগ করব। শর্তটা কি ছিল? শর্তটা হচ্ছে আমরা বলেছিলাম ইজ আর ডাবল ইকুয়াল 0, অর্থাৎ আর এর মান কি শূন্য হবে কিনা। আমরা এটাও বলেছিলাম ডাবল ইকুয়াল 0 এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে আর একটা চলক বা ভ্যারিয়েবল যেখানে আর এর মান শূন্য হতেও পারে আবার নাও হতে পারে।
যদি আর এর মান শূন্য না হয় সেক্ষেত্রে আমি যেটা বলেছিলাম যে এল এর মান এল ইকুয়ালস টু এস, এস ইকুয়ালস টু আর, অর্থাৎ এস এর মানটা এল এ রাখো এবং আর এর মানটা এস এ রাখো। তোমরা তোমাদের খাতাগুলো দেখে নাও। এল ইকুয়ালস টু এস এবং এস ইজ ইকুয়ালস টু আর, এটা আমরা লিখেছিলাম। আমি কিন্তু এলসিএম নির্ণয় করছি কিন্তু জিসিডি এর মাধ্যমে। যদি আমাদের ভাগশেষ আর এর মান শূন্য না হয় সেক্ষেত্রে এই প্রক্রিয়াটা চলতে থাকবে এবং আমরা এই প্রক্রিয়া চলার পরে আমাদের পুনরায় আমাদের 3 নাম্বার ধাপে ফেরত যাইতে হবে। বিষয়টা হচ্ছে এমন, আমি যদি এক্সাম্পল দিই, মনে করো 3 আর 16, এটার আমি জিসিডি আগে নির্ণয় করি। তাহলে এখানে এলটা হচ্ছে 16, এসটা হলো 3। তাহলে আমরা যেটা করেছিলাম, আমরা 16কে 3 দিয়ে ভাগ করেছিলাম, তার মানে আমি এল কে ভাগ করেছিলাম এস দিয়ে, অর্থাৎ লার্জেস্ট নাম্বারকে এস দিয়ে ভাগ করেছিলাম, যেখানে লার্জেস্ট নাম্বারটা হচ্ছে ভাজ্য আর স্মলেস্ট নাম্বারটা হচ্ছে ভাজক। তো ভাগফল ছিল 5, ভাগশেষ ছিল এখানে কত হবে 1। তাহলে এখানে ভাগশেষকে আমরা বলেছিলাম রিমাইন্ডার, তাহলে এটা হচ্ছে আমাদের রিমাইন্ডার আর ইজ ইকুয়ালস টু 1। তো আমরা আর এর মান শূন্য হয়েছে কিনা চেক করব, যেটা আমাদের ঠিক 3 নাম্বার বক্স যেটা দেওয়া আছে, 4 নাম্বার বক্স, 4 নাম্বার বক্সে আমরা ঠিক এখানে চেক করলাম যে আর এর মান কি শূন্য হয়েছে। তো তোমরা বললা স্যার আর এর মান শূন্য হয় নাই, সেক্ষেত্রে আমরা আবার ভাগ প্রক্রিয়া শুরু করব, অর্থাৎ তখন 3 এর এই মানটা আবার এখানে চলে আসবে, অর্থাৎ তখন পরবর্তী স্টেপে সেটা হয়ে যাবে ভাজ্য, যেটা প্রথম স্টেপে ছিল ভাজক। এখন আবার আমি ভাগ করব, ভাগ করে আমি ভাগশেষ নির্ণয় করব আর, তাহলে আরটা হচ্ছে আমি এখন পেয়ে গেলাম 0। তাহলে দেখো 2 নাম্বার স্টেপে যেটা হলো, 2 নাম্বার স্টেপে এস এর যে মানটা আছে সেই মানটা হয়ে গেল এল এর মান, এটা এখন বর্তমানে এল এর মান, এবং যেই মানটা ছিল আর এর মান সেই মানটা হয়ে গেছে এস এর মান। তার মানে আমরা বলতে পারি যে এস এর মানটা রাখতে হবে কোথায়, এল এর মধ্যে, এবং আমরা বলতে পারি আর এর যে মানটা ছিল সেই মানটা রাখতে হবে কার মধ্যে, এস এর মধ্যে। তাহলে এল ইকুয়ালস টু এস, এস ইকুয়ালস টু আর। তোমরা বলতে পারতা যে স্যার এস ইকুয়ালস টু এল আপনি কেন লিখলেন না। আমরা এখানে এস ইকুয়ালস টু এল এই জন্য লিখবো না, এই সেন্সে লিখবো না। আমি যদি তোমাকে বলি যে এক্স ইজ ইকুয়ালস টু 5, তার মানে বোঝানো হচ্ছে যে 5 এর মানটা আসলে কার মান, এক্স এর মান। আমি কখনোই কিন্তু বলি না যে এক্স হলো 5 এর মান, আমরা কখনোই কিন্তু বলি না যে এক্স হলো 5 এর মান। আমরা বলি যে 5টা হচ্ছে কার মান, এক্স এর মান, মানে 5 এর মানটা এক্স এর মধ্যে আছে। তার মানে এস এর মানটা রাখলাম এল এর মধ্যে, অর্থাৎ প্রথম ধাপে যেটা ছিল এস সেটাকে আমি কান ধরে নিয়ে চলে আসলাম কার মধ্যে, এল এর মধ্যে। এই জন্য বললাম যে এল ইকুয়ালস টু এস, অর্থাৎ এস এর মানটা রাখবো কার মধ্যে, এল এর মধ্যে, এবং আর এর যে মানটা ছিল 1, সেই আর এর মানটা আমাদের পরবর্তী স্টেপ যেটা আছে, পরবর্তী স্টেপ বলতে এই স্টেপটা হচ্ছে আমাদের পরবর্তী স্টেপ। এই স্টেপে আমাদের আর এর মানটা হয়ে গেছে কার মান, হয়ে গেছে এস এর মান, অর্থাৎ আর এর মানটাকে আমি কান ধরে নিয়ে আসলাম এস এর মধ্যে। তার মানে আমি এখানে বলতে পারি যে এস ইজ ইকুয়ালস টু আর, অর্থাৎ আর এর মানটা আসছে কার মধ্যে, এস এর মধ্যে, এবং তারপরে আবার আমি ভাগ করে ভাগশেষ আর নির্ণয় করলাম। তো এই জন্য আমি আবার ব্যাকে চলে গেলাম, যে আমি ভাগশেষ আর নির্ণয় করলাম। এখানে পার্সেন্টেজ সাইনটা হচ্ছে ভাগশেষ নির্ণয় করার অপারেটর। এরপরে ধাপে আমি আবার কন্ডিশন চেক করলাম যে ভাগশেষ আর এর মান কি শূন্য হয়েছে। যদি ভাগশেষ আর এর মান শূন্য হয় সেক্ষেত্রে আমরা বলেছিলাম যে জিসিডি সমান এস। তাহলে আমরা এখন যেটা বলবো জিসিডি, আমরা প্রিন্ট দিব না, আমরা বলবো জিসিডি ইজ ইকুয়ালস টু এস। এই কন্ডিশনে আমরা এসটাকে জিসিডি হিসেবে ধরে নিচ্ছি। ধরে নেওয়ার পরে আমরা যেটা করব, আমাদের লাস্টের স্টেপে যেটা করতে হবে, আমাদের এলসিএম নির্ণয় করতে হবে। সো এলসিএম ইজ ইকুয়ালস টু লোয়েস্ট কমন মাল্টিপল ইজ ইকুয়ালস টু, যেটা করতে হবে সেটা হলো এল ইন্টু এস ডিভাইডেড বাই কত হবে বলো, জিসিডি। এল ইন্টু এস ডিভাইডেড বাই জিসিডি। বুঝতে পারছো কি? ওকে,
এখন আমাদের কাজ শেষ। আমরা প্রিন্ট দেব কোনটা? আমরা প্রিন্ট দেব এলসিএম। তাহলে প্রিন্ট এলসিএম। এখানে লিখো প্রিন্ট এলসিএম, প্রিন্ট এলসিএম, এবং লাস্টে লিখতে হবে কি? লাস্টে লিখতে হবে স্টপ। তাহলে এটা হচ্ছে আমাদের এলসিএম নির্ণয় করার জন্য ফ্লোচার্ট। এখন এটার যদি আমি অ্যালগরিদম লিখি সেক্ষেত্রে আমরা প্রত্যেকটা ধাপ কিভাবে লিখবো দেখে নাও। আমরা প্রত্যেকটা ধাপ যখন লিখবো তখন আমাদের নাম্বারিং করে নিতে হবে। তো আমি নাম্বারিং করে নিচ্ছি, তোমরা একটু নাম্বারিং করে নিবা। তোমাদের নাম্বারিং করে নিলে পরীক্ষাতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এখানে পেন্সিল দিয়ে নাম্বারিং করে নিবা, তারপরে এটা নাম্বারটা আবার মুছে দিবা। 4 নাম্বার ধাপ। যদি ইয়েস হয় সেক্ষেত্রে আমাদের, আচ্ছা নো হলে এইদিকে যাবে, নো হলে 5 নাম্বার ধাপে দিলাম, 5 থেকে আবার পুনরায় ব্যাকে যাবে। আর নো হলে এটা হবে 6 নাম্বার ধাপ, এটা হবে 7 নাম্বার ধাপ, তারপরে এটা হবে 8 নাম্বার ধাপ, এটা হবে 9 নাম্বার ধাপ। তোমরা কি আমার সাথে ড্রয়িং করে নিয়েছো? স্টুডেন্ট শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। ওকে, আমাদের এখানে মোটামুটি সবাই জয়েন করছে। আমি বাদে 7 জন জয়েন করছে, আর এখনো 3 জন জয়েন করে নাই। ওদের কাছকে মেনশন দিয়ে দিব পরীক্ষা আমাদের পড়ানো শেষ হলে। আমরা 1 নাম্বার ধাপে লিখবো, শুরু করি। 2 নাম্বার ধাপে লিখবো বড় সংখ্যা এল এবং ছোট সংখ্যা এস এর মান গ্রহণ করি। 3 নাম্বার ধাপে লিখবো বড় সংখ্যাকে ছোট সংখ্যা দিয়ে ভাগ করে ভাগশেষ আর নির্ণয় করি। 4 নাম্বার ধাপে লিখবো ভাগশেষ এর মান 0 না হলে পরবর্তী ধাপে দেয়। যেহেতু নো হলে আমরা 5 নাম্বার দিয়েছি, 0 না হলে পরবর্তী ধাপে দেয়, আর 0 হলে মানে ইয়েস হলে 6 নাম্বার ধাপে দেয়। তারপরে 5 নাম্বার ধাপে লিখবো এস এর মান এল এ রাখি এবং আর এর মান এস এ রাখি, এবং একই সাথে ধাপ 3 যাই। এরপরে 6 নাম্বার ধাপে লিখবো যে গসাগু জিসিডি সমান এস ধরে নিই। এটা কিন্তু অ্যাসাইন করা। আমরা বলেছিলাম যে প্রোগ্রামিং এর ক্ষেত্রে কোন একটা সংখ্যাকে যখন অ্যাসাইন করা হয় তখন সিঙ্গেল ইকুয়াল দেওয়া হয়। সিঙ্গেল ইকুয়াল মানে হলো অ্যাসাইন করে দেওয়া। যেমন ভাবে সন্তান জন্মগ্রহণের পরে তার একটা নাম বাবা মারা রাখে, এটাকে বলা হয় অ্যাসাইন করা বা ধরে নেওয়া। ওই নামে সবাই তাকে ডাকে। তাহলে অ্যাসাইন করে দিলাম জিসিডি সমান এস, এরপর এলসিএম সমান এল ইনটু এস ডিভাইডেড বাই জিসিডি, অর্থাৎ সংখ্যা দুটির গুণফল ডিভাইড বাই গসাগু। এরপরে আমরা এলসিএমটা প্রিন্ট করে দিলাম, তারপর আমরা স্টপ করে দিলাম। তারপরে আমরা যেটা বলবো 7 নাম্বার ধাপে লিখবো। 7 নাম্বার ধাপে লিখবো হচ্ছে লসাগু এলসিএম সমান এল ইনটু এস ডিভাইডেড বাই জিসিডি নির্ণয় করি। তবে এখানে একটা বিষয় দেখো, এখানে একটু ভুল হয়েছে। আমাদের এখানে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন চলে আসছে। আমরা এখানে সি রাশিমালা লিখবো। তাহলে সি রাশিমালাটা লেখার নিয়মটা হচ্ছে এল ইনটু এস লেখার জন্য আমাদের অবশ্যই স্টার সাইন ব্যবহার করতে হবে। এল ইনটু এস, এল স্টার এস, এটাকে আগে মাল্টিপ্লাই করতে হবে, ডিভাইডেড মানে স্ল্যাশ, তারপরে জিসিডি লিখতে হবে। এখন কি ভাবে বুঝতে পারছো? এটা হচ্ছে আমাদের সি রাশিমালা। আমরা পড়েছি অধ্যায় নাম্বার 5 প্রোগ্রামিং ভাষা, যেটা আমরা বললাম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ পড়ছি, যেহেতু আমাদের সি রাশিমালা লিখতে হবে। তাহলে আসলে এলসিএম বা লোয়েস্ট কমন মাল্টিপল ইজ ইকুয়ালস টু সংখ্যা দুটির গুণফল ডিভাইডেড বাই জিসিডি। তাহলে এল ইনটু এস, এটা আমাদের ব্র্যাকেটে রাখতে হবে এবং এটাকে ডিভাইড করতে হবে ব্যাকস্ল্যাশ দিয়ে, জিসিডি দিয়ে। তোমরা কি সবাই ক্লিয়ার বুঝতে পারছো? আমি আগের যেটা লিখেছিলাম এল ইনটু এস ডিভাইডেড বাই জিসিডি, এটা কেন হবে না বলো তো? স্যার ডিজিটাল ডিভাইস স্যার, মানে স্যার এইভাবে গাণিতিক এক্সপ্রেশনকে প্রকাশ করা যায় না। রাইট, গাণিতিক রাশিমালাকে এভাবে ডিজিটাল ডিভাইসে লেখা যায় না বা প্রকাশ করা যায় না। যেভাবে প্রকাশ করতে হবে সেটা হবে আমাদের সি রাশিমালা। ওকে, তাহলে আমরা এখন এলসিএমটা প্রিন্ট দিলাম, অর্থাৎ 8 নাম্বার ধাপে লিখলাম যে এলসিএম বা লসাগু ছাপাই এলসিএম, তারপরে লসাগু ছাপানোর পরে 8 নাম্বার 9 নাম্বার ধাপে লিখো, শেষ করি। তাহলে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো পুনরায় ভিডিও থেকে আবার শুনে নিয়ে সুন্দরভাবে তোমরা অ্যালগরিদম লিখবা। অ্যালগরিদম লিখে আমার মেসেঞ্জারে সবাই পাঠিয়ে দিবা। তো আমি এখন অ্যালগরিদম লিখলাম না,
কারণ আমাকে এলসিএমটা নির্ণয় করতে হবে এখন ভিন্ন একটা মেথডে, কারণ এই মেথডে একটু ত্রুটি আছে। ত্রুটিটা কি? ত্রুটি হচ্ছে যে এই মেথডে যে সমস্যাটা সেটা হলো যে আসলে সমস্যাটা হলো যদি আমি কিবোর্ড থেকে ছোট বড় সংখ্যা ইনপুট না দিয়ে, আমি প্রথমে বড় সংখ্যা ইনপুট না দিয়ে আমি যদি ছোট সংখ্যা ইনপুট দিয়ে ফেলি, সেক্ষেত্রে এটা কাজ করবে না। আমি তোমাদের মনে হয় গসাগু নির্ণয় করার ক্ষেত্রে এই কথাটা বলেছিলাম, মনে আছে কি ফাইন? যে আমাদের এই ফ্লোচার্টে একটা প্রবলেম আছে, সেটা হলো যদি আমি ভুল করে আগে বড় সংখ্যা ইনপুট না দিয়ে কিবোর্ড থেকে ছোট সংখ্যা ইনপুট দিয়ে ফেলি, সেক্ষেত্রে আমাদের এখানে প্রথম মানটাকে সে বড় হিসেবে কাউন্ট করবে। অর্থাৎ যদি তুমি কিবোর্ড থেকে মনে করো প্রথমে ইনপুট দিলা 3, পরে ইনপুট দিলা 18, তাহলে কিবোর্ড থেকে এটা ইনপুট দিলে তুমি যেহেতু ভ্যারিয়েবল অ্যাসাইন করেছো, প্রথমটা এল পরেরটা এস, তার মানে কম্পিউটার মনে করে নেবে এটা হলো এল আর এটা হলো এস। তাহলে কি আলটিমেটলি সেটা কাজ করবে? কাজ করবে না। তাহলে আমাদের এই ফ্লোচার্টটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ যেখানে চলকগুলা স্বাধীন চলক, অর্থাৎ যেখানে ভ্যারিয়েবলের যে কোনো ইচ্ছামতো মান পরিবর্তন হবে, সেক্ষেত্রে আমরা এইটা আমাদের অসুবিধা হয়ে যাবে। এই অসুবিধা দূর করার জন্য আমি তোমাদের আরেকটা গসাগু এর মানটা বের করার কৌশল শেখাই দিছিলাম। সেই কৌশলটা কি ছিল? গো টু স্টেটমেন্ট। হ্যাঁ, গো টু স্টেটমেন্ট। হ্যাঁ, ইফ গো টু। কি ছিল? ইফ এবং গো টু। সেখানে আমি বলেছিলাম যে প্রথমে ছিল ফ্লোচার্টটা কেমন দেখো। প্রথমে ফ্লোচার্টটা ছিল এমন যে প্রথমে আমরা স্টার্ট সাইন দিয়ে শুরু করি, স্টার্ট। তারপরে কি ছিল বলো? তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ার সবাই? এবং জি স্যার। এবং বুঝতে না পারলে অবশ্যই কোশ্চেন করতে হবে। আমরা ইনপুট দিয়েছিলাম এনি র্যান্ডম নাম্বার। ইনপুট দিয়েছিলাম কি এ কমা বি না? এ কমা বি দিয়েছিলাম ইনপুট। ওকে, এরপরে আমরা শর্ত প্রয়োগ করেছিলাম। কি শর্ত প্রয়োগ করেছিলাম? কি লেখা আছে খাতায়? Is A is less than B? Is A less than B? এ কি বি থেকে ছোট? যদি ছোট হয় সেক্ষেত্রে কি বলেছিলাম? x is equals to B. x is equals to A। যদি ইয়েস হয়, Sorry sir. আর নো হলে? X is equal B. নো হলে কি বলেছিলাম? x is equals to B. B। তাহলে এখানে x এর মান কি সবসময় ছোট হলো না? আমার তো আর টেনশন নাই যে আসলে কিবোর্ড থেকে কোনটা বড় দিলা কোনটা ছোট দিলা। সে কন্ডিশন অ্যাপ্লাই করলো, মনে করো কিবোর্ড থেকে তুমি ইনপুট দিলা একবার 3 আর একবার 18। তাহলে প্রশ্ন হলো যে এর মান 3, বি এর মান 18, তখন 3 কি 18 থেকে ছোট? তখন হ্যাঁ, 3 অবশ্যই 18 থেকে ছোট, তার মানে x এর মান তখন হবে 3। যদি তুমি 18 আগে ইনপুট দাও, এটা যদি a হয় আর যদি b হয় তোমার 3, সেক্ষেত্রে x এর মানও 3 হবে। যদি তুমি এখানে b এর মান ইনপুট দাও 3, সেক্ষেত্রে আমাদের শর্ত কি ছিল? যে a less than b, অর্থাৎ 18 less than 3, অর্থাৎ 18 কি 3 থেকে ছোট? তুমি বললা নো স্যার, 18 3 থেকে ছোট নয়। তার মানে x is equals to b। x is equals to b মানে x এর মানও তখন 3। তার মানে আমাদের টেনশন না, এখন আমরা সব সময় x এর মান পাবো ছোট মানটা। ছোট মান পাওয়ার পরে আমাদের আরেকটা শর্ত ছিল কি? আমরা ছোট মানটা যেটা পেয়েছি সেই মানটিকে এখন আমরা ইনক্রিজ করে করে আমাদের দেখতে হবে যে ওই মানটা আসলে বড়। তো এখানে কি শর্ত লিখেছিলাম? A percentage of X double equal 0 double and b percentage x, তাই না? Yes sir. a percentage sin x double equal 0 and b percentage sin x double equal 0। যদি এটা ট্রু হয় তাহলে কি হবে? ইয়েস হলে কি হবে? GCD is equal X. ইয়েস হলে আমরা লিখেছিলাম GCD is equals to x। আমরা কিন্তু GCD তখন প্রিন্ট করেছিলাম।
তাই না, জিসিডি ইকুয়ালস টু এক্স, তখন প্রিন্ট দিয়েছিলাম জিসিডি। ওকে, এতটুকু বুঝতে পারছো? আর যদি নো হয় সেক্ষেত্রে কি হবে? স্যার এক্স এর মান 1 কমে যাবে। এক্স এর মান 1 কমে যাবে। গুড, ভেরি গুড। যদি নো হয় সেক্ষেত্রে x ইজ ইকুয়ালস টু x মাইনাস 1। নো হলে আমরা বলবো x ইজ ইকুয়ালস টু x মাইনাস 1, x এর মানটা 1 করে মাইনাস হবে এবং সে আবার পুনরায় ব্যাক করবে। কোথায়? সে আবার পুনরায় এই ধাপে দিয়ে ব্যাক করবে এবং সেই সেম প্রক্রিয়া বারবার রানিং করবে। তাহলে আমরা জিসিডি পেয়ে গেলাম। এখন আমাদের এলসিএম বের করতে হবে। তাহলে আমরা এখন কি করব? এলসিএম, আমরা এলসিএম সমান ফর্মুলা লিখে দিব। এলসিএম ইজ ইকুয়ালস টু, বলো তো কি হবে ফর্মুলা? L into S divided by GCD। এখানে কিন্তু এলএস আমি ইনপুট দিই নাই, আমি ইনপুট দিয়েছি এ আর বি না? স্যার আমি আগেটা বলছিলাম। আচ্ছা, এখন কি হবে বলো তো? এলসিএম সমান a into b, A into B divided by GCD। a into b divided by GCD। আমরা এটাকে বলতে পারি 100% সঠিক একটা ফ্লোচার্ট। আর আগে একটু ইউক্লিড মেথডে একটু ভুল ছিল, যেটা আমাদের যদি কিবোর্ড থেকে আমরা প্রথমে ছোট মানটা এন্ট্রি করে ফেলি সেক্ষেত্রে এটা কাজ করবে না। আমরা অলরেডি পেয়ে গেছি এলসিএম, এখন আমরা এটাকে প্রিন্ট দিব। যেহেতু এখানে আমার জায়গা নাই, আমি এখানে লিখলাম প্রিন্ট এলসিএম। প্রিন্টের ঘরটা হলো একটু বাঁকা হবে সামান্তরিক। তোমরা এখানে লিখো প্রিন্ট এলসিএম, প্রিন্ট এলসিএম। প্রিন্ট কি লিখবা? এলসিএম। এরপর স্টেপটা কি লিখবা? এরপর স্টেপ লিখবা স্টপ। আমার জায়গা নাই বিধায় আমি রাইট সাইডে লিখেছি, তোমরা কিন্তু নিচের দিকে ঠিক এইভাবে অ্যারো সাইন দিয়ে পর পর ধাপগুলো লিখে দিতে পারো, সুন্দর দেখাবে তখন। তাহলে এটা একটা মেথড। তাহলে আমরা জিসিডি এলসিএম সমান a ইনটু b ডিভাইডেড বাই জিসিডি, এটা বের করেও এলসিএম নির্ণয় করতে পারি। আরেকটা সহজ টেকনিক আছে, সেটা আমি লিখে দিচ্ছি এখন। ওইটা হলো এর থেকে সহজ টেকনিক, সেটা হলো ডিরেক্ট এলসিএম নির্ণয় করা। ওইটাও তোমার সরাসরি তোমার গো টু স্টেটমেন্ট ব্যবহার করে। সেটা কিভাবে দেখো? তোমাদেরকে এটা উঠানো শেষ? জি স্যার। ওকে ডিয়ার স্টুডেন্টস, প্লিজ না বুঝতে পারলে আমি তোমাদেরকে আবার রিকোয়েস্ট করছি, আমাকে প্রশ্ন করো। প্রশ্ন করার মাধ্যমে আমাদের রেকটিফাই হয়। ওকে, এখন দেখো আমি জিসিডি নির্ণয় না করে আমি ডিরেক্ট এলসিএম নির্ণয় করতে পারি। তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে স্যার আমি দুইটা সংখ্যার লসাগু নির্ণয় করব, কিন্তু গসাগু আমার কেন প্রয়োজন? আমি তো গসাগু বাদেও আমি ডিরেক্ট লসাগু নির্ণয় করতে পারি। তাহলে সেক্ষেত্রে আমার কি করতে হবে? সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা সরাসরি এই সেম প্রবলেম যেটা আমরা বলেছিলাম গো টু স্টেটমেন্ট ব্যবহার করব। ইফ গো টু, এটাকে বলা হয় ইফ গো টু। তা আমরা সেই ইফ গো টু ব্যবহার করে সরাসরি এলসিএম নির্ণয় করব। কিভাবে দেখে নাও। তো এটা বোঝানোর জন্য আমি তোমাদের দুইটা সংখ্যা ধরে নেব। মনে করো একটা সংখ্যা আমি ধরে নিলাম 8, আর একটা সংখ্যা আমি ধরে নিলাম 18। এখন তোমরা আমাকে বলো যে 8 আর 18 এর ভিতরে এলসিএম কত হবে? আমি কিন্তু এখন ডিরেক্ট এলসিএম বের করবো, কোনো জিসিডি না। 8 এবং 18 এর এলসিএম কত হবে? স্যার 72। সবাই একটু রেসপন্স করো। 72 হবে কি? জি স্যার। ফারহান, 8 এবং 18 এর এলসিএম কত হবে? আমরা যেটা বের করেছিলাম আমাদের ছোটবেলার টেকনিক ছিল এমন, আমরা এটাকে 2 দিয়ে ভাগ করে দেখবো আগে। 4 2 কোনো 8, 9 2 কোনো 18। আর কি ভাগ করা যাবে? না স্যার। তাহলে 2 ইন্টু 4 ইন্টু 9, তাহলে কত হলো? 72। তাহলে এলসিএম 72।
এখন তোমরা আমাকে বলো 8 এবং 18 যদি আমি কিবোর্ড থেকে এন্ট্রি করি 8 এবং 18, তাহলে কম্পিউটার এর ভিতরে কোনটাকে বড় ধরবে কোনটাকে ছোট ধরবে তার জন্য আমি শর্ত প্রয়োগ করব। আমি ধরে নিলাম যে এর মান 8 আর বি এর মানটা হচ্ছে 18, আমি ধরে নিলাম। এখন আমি যেটা করব, আমি বড় সংখ্যাটা আগে ফাইন্ড আউট করব। আমি যেমন গসকের ক্ষেত্রে ফাইন্ড আউট করেছিলাম ছোট সংখ্যা, এই যে a লেস দেন বি, এখানে একটু মনোযোগ দাও। এখানে আমি ছোট সংখ্যাটা আগে বের করেছিলাম এবং বের করে এক্স এর মান সেই ছোট সংখ্যা হিসেবে ধরে নিয়েছিলাম। আমাদের এলসিএমটা নির্ণয় করার সময় মনে রাখতে হবে আমাদের বড় সংখ্যাটা আগে বের করতে হবে। তাহলে আমি এখানে শর্ত প্রয়োগ করলাম যে ইজ এ গ্রেটার দ্যান বি। তাহলে 8 কি 18 থেকে বড়? যদি এটা ইয়েস হয় তাহলে এক্স এর মান হবে এ, আর যদি নো হয় তাহলে এক্স এর মান হবে বি। তাহলে বড় তো 8 এবং 18 এই কন্ডিশন অ্যাপ্লাই করলে এক্স এর মান কত হবে? 18 হবে। আমি বললাম 8 কি 18 থেকে বড়, এখানে শর্ত প্রয়োগ করলাম, এই যে কন্ডিশনের ঘর দিলাম, কন্ডিশনের ঘর দিলাম, বললাম যে 8 কি 18 থেকে বড়। তখন তোমরা বললে যে স্যার 8 18 থেকে কখনোই বড় হবে না, 8 সবসময় 18 থেকে ছোট। তার মানে আমার এখানে ইএস এর দিকে আসবে না, আমার এখানে কন্ডিশনটা নো হয়ে যাবে। তা আমি ইনপুট দেওয়ার পরে কন্ডিশন যখন প্রয়োগ করলাম তখন এক্স এর মানটা হয়ে গেল বি। তাহলে এক্স এর মানটা এখন পাইলাম কত বলতো? এক্স এর মানটা সবসময় বড় সংখ্যা নিয়ে কাজ করলে এক্স এর মানটা 18। এখন একটা ইম্পর্টেন্ট বিষয় দেখো, আমি যেটা করব সেটা হচ্ছে আমি বলবো যে এক্স পার্সেন্টেজ সাইন এ ডাবল ইকুয়াল 0 এবং এক্স পার্সেন্টেজ সাইন বি ডাবল ইকুয়াল 0। যদি এটা ট্রু হয় তাহলে আমাদের এলসিএমটা হবে এক্স, এক্স পার্সেন্টেজ সাইন এ ডাবল ইকুয়াল 0 and এক্স পার্সেন্টেজ সাইন বি ডাবল ইকুয়াল 0। যদি এটা ট্রু হয় তখন আমাদের এলসিএমটা হবে এক্স। এটা একটা শর্ত, এটা ডায়মন্ড শেপের মধ্যে হবে। আমি এখন রাফ করেছি, ঠিক আছে, আমি ফ্রেশ করে পরে করে দিচ্ছি। আমি তোমাদের যদি বলি যে ধরে নাও একটা সংখ্যা আমি ইনপুট দিলাম কিবোর্ড থেকে 8 আর একটা হলো 16। এখন বলো তো 8 আর 16 ইনপুট দিলে এক্স এর মান কত হবে? এক্স এর মানটা হবে 16। ওকে, তাহলে আমি যদি বলি 8 আর 16 এই দুইটা সংখ্যার এলসিএম কত বলো তো? 16। এলসিএমটা হলো 16। তাহলে আমি এখন এক্স কে এ দিয়ে ভাগ করলাম, তাহলে এক্স এর মান যদি 16 হয় তার মানে এক্স এর মানটা হচ্ছে এখানে 16 আর এর মানটা হচ্ছে 8। এখানে আমি এ ধরেছি 8 আর বি ধরেছি 16। তাহলে এক্স পার্সেন্টেজ এ তার মানে 16% 8, 16কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0 হবে, এটা অবশ্যই ট্রু। আমরা জানি যে 16কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0, এটা কারেক্ট। এক্স পার্সেন্টেজ বি, তাহলে এক্স এর মানটা হলো 16, তাহলে এক্স এর মানটা হলো 16 আর বি এর মানটা এখানে কত? বি এর মান 16, 16কে 16 দিয়ে ভাগ করলে অবশ্যই ভাগশেষ 0 হবে, তাহলে এটাও কারেক্ট। তাহলে যদি এটা ট্রু হয় তখন আমাদের কিন্তু সরাসরি আমরা লিখতে পারি যে এলসিএম সমান লোয়েস্ট কমন মাল্টিপল সমান এক্স লেখা যাবে। জি স্যার। এখন আমরা বলবো প্রিন্ট এলসিএম। দেখো আমি কত সুন্দরভাবে এখানে তোমাদের একবারে দেখাই দিলাম এলসিএমটা কিভাবে আমরা বের করতে পারি। কিন্তু প্রশ্ন হচ্ছে যদি কন্ডিশনটা ট্রু না হয় সেক্ষেত্রে কি হবে? যেমন 8 এবং 18 এর ক্ষেত্রে আমাদের এই কন্ডিশনটা তো ট্রু হবে না। আমাদের এই কন্ডিশনটা কি হবে বলো তো? 8 এবং 18, তুমি যদি এখানে 18 ইনপুট দাও সেক্ষেত্রে এক্স এর মানটা হবে 18। এখন তুমি এখানে শর্ত প্রয়োগ করো, যদি 18 হয় সেক্ষেত্রে এক্স এর মান যদি 18 হয় সেক্ষেত্রে 18কে 8 দিয়ে ভাগ করো, কারণ এর মানটা হচ্ছে 8 আর বি এর মানটা হচ্ছে 18। তাহলে তুমি এখানে এক্স এর মানটা পেয়েছো 18 এবং বি এর মানটা পেয়েছো 18। ওকে, তাহলে 18কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি 0 হবে?
স্যার। নো, শূন্য হবে না। 18 কে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হবে না। যখন শূন্য হবে না, তার মানে আমার কন্ডিশনটা মিললো না, মিথ্যা হলো, নো হলো, তখন আমি x এর মানটা 1 করে বাড়িয়ে নেব, x = x + 1 করে নেব, x + 1 করে নেব, x এর মানটা আমি 1 বাড়ায় নিব। x এর মানটা 1 বাড়িয়ে নিয়ে আমি পুনরায় আবার কি করব, পুনরায় আমি এই ধাপে ফিরে যাব। x এর মানটা আমি 1 বাড়িয়ে নিব এবং পুনরায় তার পূর্বের ধাপে ফিরে যাব। ঠিক আছে? কোন ধাপে? আমি পুনরায় আবার এই ধাপে চলে আসব, এখানে এসে আবার সে কাজ শুরু করবে। তাহলে আমি x এর মানটা এখন বাড়িয়ে কত হলো 19, তাহলে এখানে হবে 19, এখানে হবে 19, এরপরও মিলল না, x এর মানটা আবার বাড়বে, x এর মানটা বেড়ে এখানে হবে 20, আবার x এর মানটা বেড়ে হবে 20। এইভাবে x এর মান বাড়তে 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 এক সময় x এর মান যখনই 72 হয়ে যাবে, তখনই কিন্তু তোমার 72 হয়ে যাওয়ার সাথে সাথে 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য পেয়ে যাবা, এবং এখানে x এর মান যখনই 72 হয়ে যাবে তখন তুমি 72 দিয়ে যখন 72 হয়ে যাবে তখন 18 দিয়ে ভাগ করলে তখন তুমি ভাগশেষ কিন্তু শূন্য পেয়ে যাবা। তাহলে অবশ্যই x এর মানটা বাড়তে 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 এক সময় অবশ্যই তোমার সেটা 8 এবং 18 উভয় সংখ্যা দিয়েই ডিভাইজেবল হবে, তখনই এই কন্ডিশনে এটা হবে লোয়েস্ট কমন মাল্টিপল, এটা হবে এলসিএম সমান x। তাহলে দেখো বিষয়টা হচ্ছে আমাদের আগের যে শর্ত দেওয়া ছিল তার ঠিক রিভার্স বা উল্টা। আমাদের আগের শর্ত কি ছিল? আমাদের আগের শর্ত ছিল, একটু দেখে আসি, আগের শর্ত ছিল হচ্ছে যে লেস দেন a লেস দেন b, কিন্তু এলসিএম এর ক্ষেত্রে মনে রাখবা a গ্রেটার দেন b, জাস্ট উল্টায় দিবা। আমাদের আগের শর্তে জিসিডি এর ক্ষেত্রে এখানে ছিল a পার্সেন্টেজ x আর এখানে হবে x পার্সেন্টেজ a, x পার্সেন্টেজ a, এখানে ছিল b পার্সেন্টেজ x, এটা হবে b পার্সেন্টেজ x এর জায়গায় x পার্সেন্টেজ b। যদি এটা ট্রু হয় তাহলে সরাসরি এলসিএম পেয়ে যাবে, এখানে জিসিডি আর লাগবে না। আর যদি নো হয়, নো হলে এখানে x এর মানটা 1 করে ডিক্রিজ করেছিল আর এখানে x এর মানটা 1 করে ইনক্রিজ করবে, তাহলে x এর মানটা x = x + 1 হবে, 1 হয়ে পুনরায় আবার সে ওই লুপে ব্যাক করবে। তাহলে মনে রাখার নিয়ম, তুমি যদি জিসিডি মনে রাখতে পারো তাহলে এলসিএমটা হচ্ছে এর ঠিক রিভার্স বা অপোজিট কন্ডিশন দিয়ে তোমার কাজগুলো করতে হবে। আমি এখন ফ্রেশ করে তোমাদের এলসিএমটা দেখাই দিচ্ছি একেবারে। তাহলে প্রথমে কি লিখতে হবে? প্রথমে লিখতে হবে স্টার্ট সাইন, আমি ঠিক মিডল বরাবর করে দিচ্ছি। প্রথমে লিখে স্টার্ট, এরপরে ইনপুট লেখো, ইনপুট a, b, a, b মানে দুটো ইনপুট সংখ্যা নিয়ে নিলাম আমি। এখন আমার শর্ত প্রয়োগ করতে হবে, আমি বের করব বড় সংখ্যা, x is greater than মানে a is greater than b, is a greater than b, a কি b থেকে বড়, a কি b থেকে বড়। যদি এর মান b থেকে বড় হয় এবং এটা লজিক্যালি ট্রু হয়, যদি এটা ইয়েস হয়, তাহলে আমরা যেটা বলবো x = a। যদি লজিক্যালি ট্রু হয় তাহলে কি লিখবো, x = a, x এর মানটা তখন আমরা a ধরে নেব। ওকে, আর যদি নো হয় তারপরও x এর মানটা বড়ই থাকবে সব সময়, তাহলে x = b, x = b। ওকে, এরপরে দেখো, এরপরে আমরা কন্ডিশন প্রয়োগ করব। এখানে আবার কন্ডিশন অ্যাপ্লাই করো, কন্ডিশনটা হবে এখানে অনেক বড় একটা কন্ডিশন।
ওকে, কন্ডিশন অ্যাপ্লাই করো ইজ x percentage a equal 0 and আচ্ছা এখানে এন্ড হবে, ডাবল এন্ড হবে, এখানে অবশ্যই ডাবল এন্ড দিবা, এন্ড অপারেটর, and x percentage b ডাবল ইকুয়াল 0। যদি এটা ইয়েস হয়, ইয়েস হলে এলসিএমটা হচ্ছে কত হবে? x x হবে। LCM is equals to x. Then print LCM. Print LCM. এরপরে আমরা স্টপ করে দেবো যদি এটা ট্রু এর দিকে যায়, তাই না? এরপর লিখে স্টপ। আর যদি নো হয়, নো হলে আমরা x এর মান এক করে ইনক্রিজ করব, x is equals to x plus 1। এবং সে পুনরায় আবার এখানে ফিরে যাবে। এটা হচ্ছে আমাদের সবথেকে সহজ টেকনিক, ঠিক আছে? তুমি যদি এলসিএম মনে রাখতে পারো তাহলে এলসিএম কে রিভার্স করে লিখলে সেটা হয়ে যাবে জিসিডি, আর যদি জিসিডি মনে রাখতে পারো সেক্ষেত্রে জিসিডি কে রিভার্স করে লিখলে সেটা হয়ে যাবে এলসিএম। তাহলে এইটার অ্যালগরিদম আমাকে একটু বলো, ফাহিম প্রথম থেকে রিপিট করো, অ্যালগরিদম কি হতে পারে? এলসিএম এর অ্যালগরিদম স্যার প্রথমে স্যার শুরু করি, পরে যে কোনো সংখ্যা a b এর মান গ্রহণ করি। তো a b এর থেকে বড় হলে পরবর্তী a b এর থেকে বড় হলে পরবর্তী ধাপে যাই, আর অন্যথায় যদি ছোট হয় তাহলে আমি ধাপ লিখে দিই, হ্যাঁ তুমি বলো 1 2 3 4 5। এর মান b থেকে বড় হলে ধাপ 4-এ যাই, আর যদি এর মান b থেকে ছোট হয় তবে ধাপ 5-এ যাই। এই নাম্বার ধরে কি লিখতে হবে? ছোট সংখ্যা x is equal b। এটা বড় সংখ্যা, এটা বড় সংখ্যা না, x এর গ্রেটার দেন দেওয়া না, আপনি বড় না, সরি স্যার, বড় সংখ্যা x is equal এ ধরে নেই, আর ছোট বড় সংখ্যা না, বড় সংখ্যা, সরি স্যার, বড় সংখ্যা x is equal b ধরে নিই। আচ্ছা তারপরে এটাকে 6 নাম্বার কি লিখবা? x percentage of a double equal 0 এবং x percentage of b double equal 0 হলে পরবর্তী ধাপে যায়, আর অন্যথায় এইটা আচ্ছা শূন্য না হলে আমরা যেহেতু পরবর্তী ধাপ দিচ্ছি, এটা না হলে পরবর্তী ধাপে যায়, মানে 7-এ যায়, হ্যাঁ, আর 0 হলে ধাপ 8-এ যায়, তারপর এটা 9, তারপরে 10। আচ্ছা দেখো আমি বলে দিই, দেখো প্রথম থেকে বলি, প্রথমে শুরু করি, তারপরে যে কোনো সংখ্যা a ও b এর মান গ্রহণ করি,
3 নাম্বার ধাপে লিখবা এর মান b এর থেকে বড় হলে পরবর্তী ধাপে যায়, অন্যথায় ধাপ 5 এ যায়। 4 নাম্বার ধাপে লিখবা বড় সংখ্যা a ধরে নিই, 4 নাম্বার ধাপে 5 নাম্বার ধাপে লিখবা অন্যথায় বড় সংখ্যা যেহেতু নো দেওয়া আছে, অন্যথায় বড় সংখ্যা b ধরে নিই। এবার 6 নাম্বার ধাপে লিখবা যে বড় সংখ্যাকে a দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করি এবং বড় সংখ্যাকে b দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয় করি। ভাগশেষ নির্ণয় করার পর যদি শূন্য না হয় সেক্ষেত্রে পরবর্তী ধাপে যায়, আর শূন্য হলে ধাপ 8 এ যায়। 7 নাম্বার ধাপে লিখবা যে বড় সংখ্যা x এর মান 1 বৃদ্ধি করি, বড় সংখ্যা x এর মান 1 বৃদ্ধি করি এবং একই সাথে ধাপ 6 এ যায়, কারণ এটা হলো 6 নাম্বার ধাপে যাচ্ছে, আবার ফেরত যাচ্ছে। তো 7 নাম্বার ধাপে লিখবা x এর মান 1 বৃদ্ধি করি এবং একই সাথে ধাপ 6 এ ফিরে যায়। তারপরে 8 নাম্বার ধাপে লিখবা লসাগু x এর মান লসাগু সমান x ধরে নিই, লসাগু সমান x ধরে নিই। 9 নাম্বার ধাপে লিখবা লসাগু এলসিএম এর মান ছাপাই এবং 10 নাম্বার ধাপে লিখবা শেষ করি। আমার কথাগুলো রেকর্ড হয়ে আছে, আমার ইউটিউব চ্যানেলে চলে যাবে, তোমরা সুন্দরভাবে শুনে বারবার শুনে এখান থেকে অ্যালগরিদম লিখে আমার মেসেঞ্জারে আজকে পাঠিয়ে দিবা। ওকে, সো ডিয়ার স্টুডেন্টস, আজকের মতো ক্লাস শেষ করছি। অনেকে অলরেডি লিভ নিয়ে নিয়েছে, হয়তো বা কথা শুনতে পাচ্ছে না বা অন্য কোনো কারণে হতে পারে, নেটওয়ার্কের কোনো সমস্যা হতে পারে। তাহলে আমরা আজকে শেষ করলাম এলসিএম বা লোয়েস্ট কমন মাল্টিপল। ইনশাআল্লাহ আমরা আগামী লেকচারে লিপ ইয়ার সাল বা অধিবর্ষ সাল নির্ণয় করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।